This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল এন্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, আজ ফুল এন্ড ফাইনালের শুরুতে আমরা যে খবরে চোখ রাখবো, অনুব্রত মণ্ডল পুলিশের তরফ এড়াতে এবার কি হিটলারের শরণাপন্ন অনুব্রত? জার্মানি নয়, বীরভূমের মল্লারপুরের হিটলার অনুব্রত ত্রাতা। পুলিশের কাছে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটে এইচ চৌধুরীর সই, রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী ডাক্তারের নাম হিটলার চৌধুরী। সরকারি নথি অনুযায়ী হিটলার চৌধুরী রামপুরহাটের বিএমওএইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার। যদিও বিএমওএইচ হিটলার চৌধুরীর দাবি ওই রেজিস্ট্রেশন নম্বর তার নয়, তাহলে কোন চিকিৎসকের মেডিকেল সার্টিফিকেট জমা দিলেন অনুব্রত? উঠছে প্রশ্ন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক, সরাসরি বীরভূম থেকে। তন্ময়, তাহলে এর আগে একবার আমরা দেখেছিলাম এক সরকারি চিকিৎসককে এভাবেই মুখ খুলতে যে অনুব্রত মণ্ডলের জন্য ফলস সার্টিফিকেট অর্থাৎ তার হেলথ সার্টিফিকেট সম্পর্কে ফলস লিখে দিতে, অর্থাৎ তিনি অসুস্থ নন কিন্তু তাকে অসুস্থ বলে লিখে দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল। তিনি একজন সরকারি স্বাস্থ্য আধিকারিক ছিলেন। এক্ষেত্রেও সেই একই অভিযোগ উঠছে, যদিও একবার ফলস সার্টিফিকেট নয়, যে ডাক্তারের নামে সার্টিফিকেট সেই ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর আসল ডাক্তারের ওই নামের ডাক্তারের সঙ্গে মিলছে না। তন্ময়, দেখো, একেবারেই আমাদের সন্দেহ যে জায়গাটাতে, সেই উত্তর কিন্তু কেউ দিচ্ছেন না। এসডিপি অফিসে আইনজীবীরা যে কাগজ জমা দিয়েছেন, এই পিছনেই সেই এসডিপি অফিস রয়েছে, সেখানে যে কাগজ জমা পড়েছে অর্থাৎ আইনজীবীরা যে সার্টিফিকেট জমা দিয়েছেন, সেই সার্টিফিকেটের নিচে লেখা আছে ডাক্তার এইচ চৌধুরী, পাশে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে 87845। এই 87845 WBMC ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সাইটে গিয়ে সার্চ করতেই দেখা গেল সেখানে নাম ভেসে আসছে হিটলার চৌধুরী, যিনি চীনের কুমিং প্রদেশের একটি মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। ফলে তারপর তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করেছেন এবং সেই নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে তার ফোন নম্বরের আমরা খোঁজ করতে থাকি। রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে স্বাস্থ্য ভবন এবং বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরে ফোনাফুনি করে যখন তার নাম্বার জোগাড় করতে পারি, তার নাম যখন জিজ্ঞাসা করি, তখন জানা যায় তিনি রামপুরহাট স্বাস্থ্য জেলার রামপুরহাট 1 নম্বর ব্লকের বিএমওএইচ অর্থাৎ সরকারি পদে রয়েছেন। ঠিক আগের বুদ্ধদেব বাবু, যিনি প্রকাশ্যে মুখ খুলেছিলেন, জোর করে তাকে দিয়ে সার্টিফিকেট লেখানো হয়েছিল। এখানে জোর করা হয়েছে কিনা আমরা জানি না। আমরা যোগাযোগ করেছিলাম এই হিটলারের সঙ্গে, যার বাড়ি মল্লারপুর, অন্তত মেডিকেল কাউন্সিলের সাইটে যা রয়েছে, সেই হিটলার চৌধুরী বা ফেসবুকে যিনি হিটলার রাজা চৌধুরী নামে দেখা যাচ্ছে একই মুখ, সেই ব্যক্তিকে যখন আমরা ফোন করি যে ডাক্তারবাবু, এই রেজিস্ট্রেশন নাম্বার কি আপনার 87845, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। তিনি তখন বলেন এই রেজিস্ট্রেশন নাম্বার আমার নয়, বলেই ফোন কেটে দেন। আমরা বারবার ফোনে যোগাযোগ করি, তাকে SMS করি, তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে আমাদের এই কতগুলো বিষয় জানার রয়েছে, আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে, যদি কাইন্ডলি একটু আমাদের জানান, এই বিষয় নিয়ে আপনি যদি আপনার বক্তব্য জানান। আমরা বক্তব্য পাইনি, কোনো উত্তর এখনো পর্যন্ত পাইনি। এরপর আমরা সিএমওইচের সঙ্গে যোগাযোগ করি, রামপুরহাট স্বাস্থ্য জেলার সিএমওইচ। তিনি পরিষ্কার করে বলেন কি সার্টিফিকেট, এসব বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। তিনি শুধু বলতে পারেন বিএমওইচ বা এই র্যাঙ্কের যারা রয়েছেন তাদের প্রাইভেট প্র্যাকটিস করার কোনো অনুমতি নেই। তাহলে অনুমতি না থাকলে তার সই কী করে গেল? তিনি বলেন সেই বিষয়ে তিনি কোনো কথা বলতে পারবেন না। যদি কেউ বিশেষ অনুমতি নিয়ে থাকে তাহলে তিনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু তার নলেজে কিছু নেই। অর্থাৎ অনুব্রত মণ্ডলের 5 দিনের বেড রেস্ট, এই মর্মে আইনজীবীদের দেওয়া সেই মেডিকেল সার্টিফিকেটের বৈধতা আছে কিনা সেটা নিয়ে হয়তো পুলিশ এরপর তদন্ত শুরু করতে পারে। কারণ এই এইচ চৌধুরীকে তিনি আদৌ দেখেছেন কিনা, তিনি কি এসেছিলেন তার রামপুরহাট থেকে বা মাল্লাপুর থেকে বোলপুরের বাড়িতে? কারণ মেডিকেল সার্টিফিকেট যে টাইম রয়েছে রাত্রি 9:13, 31শে মে, অর্থাৎ সেখানে তিনি ডিটেলসে লিখে দিয়েছেন কি কি অসুবিধা রয়েছে, তার কি কি প্রবলেম রয়েছে। 5 দিনের বেড রেস্ট নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। নাকি অনুব্রত মণ্ডল গেছিলেন তার কাছে বা তার ক্লিনিকে? আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে আরও একটা খবর ব্রেক করতে পারবো, একটু সময় লাগবে। অর্থাৎ বলা চলে এইবার মেডিকেল সার্টিফিকেটের যে বৈধতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে আসছে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, যেভাবে একের পর এক ব্রেকিং খবর আমাদেরকে তন্ময় প্রামাণিক আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর বীরভূম থেকে দিয়ে চলেছেন, ঠিক সেরকমই আরো একটি ব্রেকিং আসার এই মুহূর্তে অপেক্ষা। আপাতত আপনাদেরকে জানিয়ে রেখে যে অনুব্রত মণ্ডলের মেডিকেল সার্টিফিকেটে
যে ডাক্তারবাবুর নাম লেখা রয়েছে, অর্থাৎ যিনি সই করেছেন বলে জানা যাচ্ছে, তার সঙ্গে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে সেটা মিলছে না। ব্লক মেডিকেল অফিসার ওই ডাক্তারবাবুর বক্তব্য, ওই সার্টিফিকেট তিনি সই করেননি। আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি, বিজেপির মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমাদের দুই অতিথি। আমি সরাসরি প্রথম সুদীপের কাছে প্রশ্ন করবো। সুদীপ, এই এতটা মানে একটা অদ্ভুত অলীক কুনাট্য রঙ্গ যে চলছে গত কয়েক ঘন্টা ধরে, আমি বলবো 72 ঘন্টা ধরে, তার একটাই কারণ, অনুব্রত মণ্ডল এখনো গ্রেফতার হচ্ছে না। কিসের অপেক্ষা বলতে পারেন সুদীপ অনুব্রত মণ্ডলের গ্রেফতারি? মানে শাসক দলের জায়গা থেকে যদি ধরি, তাহলে পুলিশ প্রশাসন তো এই বার্তাটাও পেয়ে গেছে অনুব্রত মণ্ডলের সঙ্গে তার দল নেই, তাহলে তারপরেও তাকে গ্রেফতারিতে পুলিশের এই গা ছাড়া মনোভাব, গা ঢিলে মনোভাব কেন বলে আপনার মনে হয়? দেখুন, আমি আমার দলের মুখপাত্র, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলগতভাবে যে অবস্থান নিয়েছে সেই অবস্থান সকলের কাছে পরিষ্কার। দল বলার 38 মিনিটের মধ্যে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন। 24 ঘন্টাও বিলম্ব না করে অডিও প্রকাশ্যে আসার 3 ঘন্টার মধ্যে দলের পক্ষ থেকে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল। দলগতভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজেপি যেমন মুখে পার্টি উইথ ডিফারেন্স বলে, তৃণমূল কংগ্রেস এটা করে দেখিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশ কিভাবে, প্রশাসনিক কি নিয়ম কানুন রয়েছে, কিভাবে গ্রেফতার করবে, এটা পুলিশের বিষয়। এর উত্তরটা এসপি দিতে পারবেন। এর উত্তরটা আমি দলীয় মুখপাত্র হিসেবে দিতে পারি না, তার কারণ দল আর প্রশাসন এক নয়। দল আর প্রশাসন আলাদা। সুদীপ আমার সঙ্গে থাকুন। আমি এই মুহূর্তে চলে যাব বিজেপি মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন। যদি আপনার কি মনে হয়? সুদীপ বলছেন দল তো যা বলার বলে দিয়েছে, যা দেখানোর দেখিয়ে দিয়েছে, যা করার করে দিয়েছে, বাকিটা পুলিশ প্রশাসনের বিষয়, তারা কেন এগোচ্ছে না তারা বলতে পারবে। আপনার কি মনে হয়? সেটা তো, তার তো কম্পালশন আছে না, তৃণমূলের তো কম্পালশন আছে। তার কারণ হচ্ছে তৃণমূল জানে যে তৃণমূলের তো, দেখুন, এই যে পুলিশ তো চেইন অফ কমান্ড ফলো করে, তো আপনি পুলিশ তখনই গ্রেপ্তার করবে যখন তার হাই কমান্ড থেকে নির্দেশ যাবে। তো হাই কমান্ড থেকে নির্দেশ যাচ্ছে না, এ তো অবাক হওয়ার কিছু নেই। অনির্বাণদা, আপনারা তো অবাক কেন হচ্ছেন? এই চেইন অফ কমান্ডের নির্দেশ আপনার চাকরিহারারা যখন আন্দোলন করছিল তাদের প্রতি থাকে যে তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে, তাদেরকে তুলে আনতে হবে। সন্দেশখালীর যে মায়েরা আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে থাকে যে ইমিডিয়েটলি ওদেরকে গ্রেপ্তার করতে হবে। কোনো এক সাংবাদিক সেখানে রিপোর্টিং করতে গেছিল, রিপোর্টার, তাকে গ্রেপ্তার করতে হবে, অন্য একটা সাজানো কেছে। তো এই যে চেইন অফ কমান্ড তো হায়ার অথরিটি থেকে আসে, একদম পলিটিক্যাল অথরিটি থেকে আসে। তো পলিটিক্যাল অথরিটি চাইছে না, তার কারণ হচ্ছে পলিটিক্যাল অথরিটি জানে যে এই অনুব্রতের মতো এলিমেন্ট তারাই ভোট ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করে। অনুব্রতের মতো এলিমেন্ট জায়গায় জায়গায়, জাহাঙ্গীর থেকে শুরু করে শাহজাহান পর্যন্ত, এরাই থাকলে তৃণমূল কংগ্রেসটা থাকবে। যদি আমাদের সঙ্গে থাকুন সুদীপ, জ্যোতির কথা নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। জ্যোতি চ্যাটার্জি, বিজেপি মুখপাত্র, আমি জ্যোতির কথারই উত্তর চাইবো আপনার কাছ থেকে। না, আমি বলছি তৃণমূল কংগ্রেস তো 3 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে। বিজেপি কুলদীপ সেঙ্গারকে মালা পরিয়ে বার করেছিল। বিজেপি যে সেনা জওয়ানরা নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছেন তাদেরকে পাকিস্তানের বোন বলেছেন, আজ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপির দলের নেতা তিনি রাস্তায় যেভাবে মহিলাদের সম্মান জানাচ্ছিলেন সেই ভিডিও সামনে এসছে, সারা ভারতবর্ষ দেখেছে, বিজেপি ব্যবস্থা নেয়নি। বিজেপি মুখে বলে পার্টি উইথ ডিফারেন্স, আর কাজে তৃণমূল কংগ্রেস করে দেখায়। আমি প্রতিক্রিয়া নিয়ে সুদীপ আমার সঙ্গে থাকুন। জ্যোতি, এটার উত্তর। এই কথাগুলো বলার আগে অনির্বাণদা তার মানে ক্ষমা চাওয়া উচিত ছিল অন্ততপক্ষে এই বলে যে আপামর মানে অনুব্রত মণ্ডল যেভাবে মা বোনদেরকে অপমান করেছে। আপনি দেখুন শাহজাহান যেভাবে মা বোনদেরকে দিনের পর দিন নির্যাতন করেছে, সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে মানে বিধানসভায় দাঁড়িয়ে তাকে ডিফেন্ড করে গেছে। তো এটা তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টারিস্টিক্স। তারা মা বোনদেরকে সম্মান করে না, বরঞ্চ মা বোনদের পরে জুলুম করে, অত্যাচার করে। এবং এটা তো পরিষ্কার যে পুলিশ লেলি দিয়ে সুদীপ, শুভজিৎ বলছি। সুদীপ, আপনি বললেন খুব পরিষ্কার, সত্যি তো আপনি প্রশাসনের কেউ নন, আপনি দলের প্রতিনিধি, কিন্তু সরকারটা চালায় সংবিধানে আর্টিকেল 74-এ লেখা আছে সরকারটা চালায় একটি নির্বাচিত রাজনৈতিক দল, জনপ্রতিনিধিরা। আপনি সেই দলের প্রতিনিধিত্ব করছেন, শুধু কি পুলিশ প্রশাসন থেকে দায় ছেড়লে হবে? না, বিষয়টা দেখুন, পুলিশ তো প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। পুলিশ একটা এফআইআর করেছে, পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। আপনারা অপেক্ষা করুন না। তৃণমূল কংগ্রেসকে যে প্রশ্নগুলো করছেন, বিজেপিকে একটু প্রশ্ন করুন। আমরা অপেক্ষা করছি, কিন্তু পুলিশ কেন অপেক্ষা করছে সেটাই জানতে চাইছি। পুলিশকে শিলাদিত্য বাবুর ক্ষেত্রে পুলিশ অপেক্ষা করেনি।
দল আর অম্বিকেশ বাবুর ক্ষেত্রে পুলিশ অপেক্ষা করেনি, এক্ষেত্রে কেন করছে সেটাই জানতে চাইছি। পুলিশ বলতে পারবে। আপনারা তো তৃণমূল কংগ্রেস তো এটা সিপিএম এর জামানা নয় যে আলিমউদ্দিন স্ট্রিট থেকে লালবাজার চলে, দুটো আলাদা জায়গা। আপনারা পুলিশের প্রতিনিধি, আপনারা তো এসপিকে ধরছেন, তা আপনাদের পুলিশ মন্ত্রীর নাম কি? জিজ্ঞেস করুন পুলিশ মন্ত্রীর নাম কি? আমি আমার দলের আছে কি? জ্যোতি হাত তুলছেন, নাকি সেটা শুধুমাত্র চাকরিহারা শিক্ষকদের পরে নির্যাতন করার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য আছে? কোনটা? এই ত্রিপুরায় 10,323 জনের সাথে না, আলটিমেটলি পুলিশ মন্ত্রী বলে কোনো জিনিস হয় কি? আমার জানা নেই এটা। পুলিশ মন্ত্রী বলে কোনো জিনিস হয়? গুজরাটের মন্ত্রীর ছেলে এখন গুজরাটে চলে যাবে, উত্তর না থাকলে উত্তরপ্রদেশে চলে যাবে। রাজ্যে ফিরি, আমরা অনির্বাণ বরং সেই ফিরে আসি। একটা কথা স্পষ্ট যে আপনি আচুরি ধর্মের জ্বালা দু দলেরই আছে, তৃণমূল কংগ্রেসেরও আছে, বিজেপিরও আছে। বিজেপির যে নেই তা নয়, কিন্তু সুদীপরা স্বাভাবিকভাবেই সেই জ্বালাটা বিজেপিকে দিয়ে অনুব্রত প্রশ্ন এড়াতে চাইছেন। কিন্তু আমরা যে প্রশ্নটার উত্তর পাচ্ছি না যে বিজেপি ব্যবস্থা নিচ্ছে না বলে কি, সুদীপ আমি আসবো, বিজেপি ব্যবস্থা নেয় না বা বিজেপি ব্যবস্থা নিচ্ছে না বলে কি তৃণমূল কংগ্রেসও এই রাজ্যে তাদের পরিচালিত পুলিশ প্রশাসনকে দিয়ে ব্যবস্থা নেওয়াতে আগ্রহী নয়? আমি আসবো সুদীপ আপনার কাছে, তার আগে শুভজিৎ এই মুহূর্তে আরেকটা খবর শুভজিতের কাছে রয়েছে, আমি সেটা দর্শকদেরকে আমরা একটু জানিয়ে রাখি। সুদীপ আমি আসছি। মানে একা অনুব্রত রক্ষা নেই, বিক্রমজিৎ দোসর আমরা দেখেছিলাম যে টিএমসিপির বীরভূম জেলা যিনি সভাপতি প্রকাশ্যে ফেসবুকে পুলিশকে হুমকি দিয়েছিলেন, কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যের পর দেখলাম দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে কি অনুব্রতকেই কোনো একটা বার্তা দেওয়া হলো? 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে টিএমসিপি বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎকে, তাকে সাসপেন্ড করে কি বার্তা দেওয়া হলো যে অনুব্রতকে যে কোনো সময় ছেটে দেওয়া যাবে, নাকি ওই বার্তাটা শুধুমাত্র এই বিক্রমজিৎ পর্যন্তই সীমাবদ্ধ? যাব, তবে তার আগে বিক্রমজিৎ ঠিক কি বলেছিলেন ফেসবুক লাইভে শুনুন। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে, লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। হিমাদ্রির কাছে যাব। হিমাদ্রি 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, কিন্তু নিন্দুকেরা বলেন যে দল রেজিমেন্টেড নয়, ক্যাডার বেস নয়, লিডার বেস, সেই দলে কখন কে কাকে সাসপেন্ড করবে সেটা লিডাররাই জানেন। এর আগে একাধিক উদাহরণ তারা তুলে ধরেছেন। দক্ষিণ 24 পরগনার এক নেতার কথাও তুলে ধরেছিলেন গতকাল, যিনি প্যানেলিস্ট ছিলেন এখানে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দল সাসপেন্ড করেছে, আইসি কে হুমকি দিচ্ছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, সুমোটো করেছে? দেখো, একেবারেই গতকাল সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়েছে এই যে বিক্রমজিৎ সাউ রয়েছে তার বিরুদ্ধে। অনুব্রত মণ্ডল যেমন বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন, তার পরিবারের লোকজনকে গালাগালি করেছিলেন, তারপরেই কিন্তু এই তার অনুগামী হিসাবে এই বিক্রমজিৎ সাউও কিন্তু একইভাবে ফেসবুক লাইভের মাধ্যমে একটি বোলপুর থানার আইসিকে গালাগালি করে, তাকে হুমকি দেয়। এই সমস্ত বিষয়ের পর দল যেমন তাকে সাসপেন্ড করেছে, 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটা কখন রুজু করা হয়েছে? দল সাসপেন্ড করার পরে নাকি দল সাসপেন্ড করার আগে? দেখো, একেবারে প্রশ্নটা সেখানেই, যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনা ঘটার প্রায় 2 থেকে 3 দিন পর যখন দল তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিল, তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে তার নামে মামলা রুজু করা হয়েছে। যতক্ষণ তৃণমূল কংগ্রেসের হাত তার মাথার উপর ছিল ততক্ষণ কিন্তু তাকে সাসপেন্ড করা হয়নি। ধন্যবাদ তোমাকে। আমি এখান থেকে সরাসরি চলে যাব সুদীপ রাহার কাছে। সুদীপ, একটু আগে আপনি বারবার বলছিলেন যে এটা সিপিএম এর সরকার নয়, সিপিএম এর গভর্নমেন্ট নয়, দল আর সরকার আলাদা। তাহলে দল যতক্ষণ না মাথা থেকে হাত তোলে ততক্ষণ পর্যন্ত অনুব্রত মণ্ডলী হোক আর দলের কোন একটি জেলার, মানে যেমন এক্ষেত্রে বীরভূম জেলার টিএমসিপি সভাপতি হোক, পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে সাহস পায় না কেন? পশ্চিমবঙ্গে একটা পার্টি দেখান তো যে ঘটনা ঘটার 2 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে। সিপিএম এর
বংশগোপাল চৌধুরী, সিপিএম এর তন্ময় ভট্টাচার্য আর এই বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা যে ভাষায় কথা বলেন, আজ পর্যন্ত ওই দল ব্যবস্থা নিয়েছে? আমাদের দল ব্যবস্থা নিয়েছে। আমি আপনাকে আপনাদের দলের সাসপেনশনের একটা উদাহরণ দেখাবো সুদীপ, আমি জানি না সেই উদাহরণটা শোনার পর আপনি কি বলবেন। 2019 সালে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়কে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এখন পার্থ চট্টোপাধ্যায় কোথায় আছেন আর শুভ্রাংশু রায় কোথায় আছেন? তারপরে মুকুল রায়ের ছেলে এবং মুকুল রায় তারা তো দল বদল করেছিল। তার মানে 6 বছরের সাসপেনশনটা ডিপেন্ড করে কোথায় আছে না আছে তার উপরে। দল থেকে আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করে। এখানে তো তৃণমূলী কংগ্রেসের এই দুখানা গোষ্ঠী, মানে কি কাজল গোষ্ঠী থেকে অনুব্রত গোষ্ঠীতে জয়েন করলে মুকুব হয়ে যাবে? না না, এটা আপনাকে কে বললো? তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠী, এই গোষ্ঠী থেকে ওই গোষ্ঠীতে জয়েন করলে আমাকে কি বলতে হবে? গোটা পৃথিবী জানে, গোটা পৃথিবী জানে, ওপেন সিক্রেট। শুনুন, কে কোন গোষ্ঠী, কে কোন লবি আমার জানার প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেসে যে লবি। সুদীপ আপনি জিজ্ঞাসা করলেন না যে আমাদেরকে কে বললো? একটা জাস্ট ছোট্ট করে বলি, আপনাদের দলের শুনুন না, তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের রাজ্য সভাপতি তিনি গতকাল বলেছেন, শিক্ষা সেলের রাজ্য সভাপতি, শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি গগন সরকার তিনি বলেছেন, শিক্ষাবন্ধু তিনি যেটা বলেছেন, রাজ্য সভাপতি যদি বলে থাকেন তাকে বলুন এই বিষয়ে বলতে। আমি দলের মুখপাত্র, তিনি কোথায় কি মন্তব্য করেছেন, তিনি যদি এই কথা বলে থাকেন, আমি বলছি পার্টি এই মন্তব্য এন্ডোর্স করছে না, এটা দলের বক্তব্য নয়। বেশ, বলুন এবার আপনি যেটা বলছিলেন। আপনি শেষ করে নিন সুদীপ আপনার কথা। হ্যাঁ, আমি বলছি এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, এটা দলের বক্তব্য নয়। আপনাদের যিনি প্রতিনিধিকে বলেছিলেন, আপনাদের মারফত এই বার্তাটা পৌঁছে দেবেন তার কাছে। বেশ, আমি জ্যোতির কাছে আসবো। জ্যোতি, তাও সুদীপ রাহা এবং তার দল তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করবার হিম্মত দেখাচ্ছে, আপনাদের হিম্মত কবে হবে? না প্রসঙ্গে আছি, আমি প্রসঙ্গে আছি তো, আপনি দেখুন প্রসঙ্গেই আছি। এখানে এক ধরনের ঊর্ধ্বধারীদের অপমান, আর ওখানে মানে মধ্যপ্রদেশে আপনাদের আদিবাসী উন্নয়ন মন্ত্রী আর আপনাদের উপমুখ্যমন্ত্রী দল পরিচালিত সরকারের একেবারে সর্বোচ্চ ঊর্ধ্বধারীদের, এদেশের সেনা, তাদেরকে অপমান। পাকিস্তানের জঙ্গিদের বোন বলছেন কেউ বলছেন নালায়েক দেশের বিমান বাহিনীকে। সাসপেন্ড তো করেন, আপনাদের দলের সংবিধানে নেই নাকি প্রভিশন নেই? না আপনি তো জানেন, আপনাদের টিভিতেও আমরা দেখেছি, আপনাদের চ্যানেলেও আমরা দেখেছি যে উনি ক্ষমাও চেয়েছেন এবং দলীয় অনুব্রত চেয়েছেন, তারা অনুব্রতকে নিয়ে কথা বলছেন কেন? না আমি উত্তর দিচ্ছি তো আপনাকে, আমি উত্তরটা দিচ্ছি। বিষয়টা হচ্ছে, দেখুন আমাদের পার্টি একদম পুরো 24 ঘন্টার মধ্যে তাকে স্পেসিফিক্যালি বলেছে যে আপনি ক্ষমা চাইবেন কিনা, যদি ক্ষমা না চান তাহলে কিন্তু আপনাকে দল থেকে পার্টি তো ক্ষমা চাইতে বললো, কিন্তু এই ধরনের লোকজনকে আমাকে একটা কথা উত্তর দিন। যদি দেখুন খুব ক্লিয়ারলি বলা উচিত আপনাদের দলের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, কি মন্ত্রী আমার জানার দরকার নেই। এই ধরনের লোক এক কথায় দেশদ্রোহী। দেশের সেনাকে যারা অপমান করে তারা দেশদ্রোহিতার আইনে এদের বিরুদ্ধে মামলা রুজু করেছে আপনাদের সরকার। না উনি তো মানে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে ক্ষমা চাইলে দেশদ্রোহিতার অপরাধ মুকুব করে দেন আপনারা। ক্ষমা চাইলে দেশদ্রোহিতার অপরাধ মুকুব করে দেন, তাহলে আর তৃণমূল কংগ্রেসকে কোন মুখে বলবেন বলুন? তাহলে আর তৃণমূলকে কোন মুখে বলবেন অনুব্রতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা? না আমি আপনাকে বলছি, কে চিৎকার করছে আমি বলছি, শুনুন। ফার্স্ট অফ অল আপনি এটা দুটো আলাদা জিনিস বোঝার চেষ্টা করুন। এক হচ্ছে এই যে ছেলেটার কথা বলা হলো, বিক্রমজিৎ সাউ, একে কি শোকজ করা হয়েছিল? উত্তর হচ্ছে না, উত্তর তো মানে শোকজ করা হয়নি। তার কারণ হচ্ছে তাকে মানে যেহেতু কালীঘাটে টাকাটা পৌঁছে দেয় না অনুব্রতর মতো ওই গ্রিন করিডর করে, বা ওই মাগুর মাছ থেকে এত কোটি টাকার বড় লোক হয়ে যায় না, বা ভোট মেশিনারিটাকে কন্ট্রোল করে, বলিদানটা দিতে হবে। তাকে বলিদানটা দেওয়ার জন্য মানে এটা একটা মেসেজ যে ভাই তুমি টাকাটা তুলে দাও, 70-30 হিসাবটা নিয়ে নাও, তাহলে তুমি। রাজনীতির পাশাপাশি আমরা একটু লিগ্যাল পার্টের দিকে নজর রাখি। দেখুন পরপর 2 দিন পুলিশের তলবে এড়িয়েছেন অনুব্রত মণ্ডল, গত পরশু এবং গতকাল। এবার কি অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ? অনুব্রত কি আগাম জামিনের কোনো আবেদন করতে পারেন? কি রাস্তা খোলা থাকছে দুতরফেই? সুদীপ্ত দাশগুপ্ত বিশিষ্ট আইনজীবী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। সুদীপ্ত বাবু, কি রাস্তা খোলা থাকছে অনুব্রতর কাছে? পুলিশ কি করতে পারতো এখনো পর্যন্ত করেনি আইন মোতাবেক? দেখুন, অনুব্রত মণ্ডলের কাছে রাস্তা খোলা আছে একটাই, যে ওনাকে কোর্টে হাজিরা দিয়ে সারেন্ডার করে বেল এবং এই বেল নেওয়ার, এবং এইটা যাতে অনুব্রত মণ্ডল করতে পারে তাই জন্যই পুলিশ সময় দিচ্ছে। এটা পরিষ্কার, এটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই।
পুলিশ অনুব্রত মণ্ডলকে সময় দিচ্ছে যে আপনি দয়া করে কোর্টে যান, কোর্টে গিয়ে সারেন্ডার করে বেল নিন। এটা হলো একটা বিষয়। এবার বিষয়টা হলো যে এফআইআর হয়েছে, যে সেকশনস দেওয়া হয়েছে, যে ধারা দেওয়া হয়েছে, সেই ধারাতে অ্যারেস্ট করা যায় কি যায় না। আমি আপনাকে বলছি পুলিশ যদি চায় পুলিশ এই ধারাতে অ্যারেস্ট করতে পারে। আপনাদের আমি মনে করে দিই, কিছুদিন আগে আপনাদের সবার মনে আছে যে শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করছিল তাদেরকে লাঠিচার্জ করে তুলে দেওয়া হলো এবং তাদের বিরুদ্ধেই পাল্টা মামলা করলো পুলিশ। এবং তার একদিন পরে 35(3)তে অনুব্রত মণ্ডলকে যেরকম নোটিশ দেওয়া হয়েছিল, কিছু শিক্ষকদেরও সেরকম নোটিশ দিয়ে বলা হয়েছিল আপনারা হাজিরা দিন, হাজিরা না দিলে আপনাদেরকে অ্যারেস্ট করা হবে। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা হয়ে গেল। অনুব্রত মণ্ডলকে শুধু নোটিশ দেওয়া হলো, উনি প্রথম দিন গেলেন না, দ্বিতীয় দিন গেলেন না, আবার নোটিশ, কিন্তু অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হলো না। কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের জন্য এক আইন, আর যারা তৃণমূল কংগ্রেস করে না, যারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তাদের বিরুদ্ধে আরেক আইন। পুলিশ চাইলে এই অপরাধ, যেই অপরাধ করেছে, ইটস অ্যান সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অফেন্স, ডেটারিং পাবলিক সার্ভেন্ট ইন কোর্স অফ অফিসিয়াল ডিউটি, প্রত্যেকটাই কগনিজেবল, নন বেলেবল। পুলিশ চাইলে কিন্তু ওনাকে অ্যারেস্ট করতে পারে। পুলিশ ওনাকে নোটিশ দিয়েছে আইন মেনে ঠিকই, কিন্তু যেই মুহূর্তে উনি নোটিশ অনুযায়ী পুলিশের কাছে যায়নি, তদন্তে সহযোগিতা করেনি, সেই মুহূর্তে পুলিশ কিন্তু ওনাকে অ্যারেস্ট করতে পারে। আর আমরা বলছি অ্যারেস্ট, এটা তো পুরো গট আপ গেম। কি হবে বলুন তো? আপনি আজকে আমি বলছি, আপনারা মিলিয়ে নেবেন, যদি পুলিশ লোক দেখানো অ্যারেস্ট করে, দেখবেন কোর্টে প্রডিউস করে বলবে আমাদের পুলিশ কাস্টাডি চাই না, আমাদের জেল কাস্টাডি চাই, ওনাকে আমার হেফাজতে রাখার দরকার নেই। আর তার পরের দিন অটোমেটিক্যাল অনুব্রত মণ্ডল বেলে ছাড়া পেয়ে যাবে। আজকে অনুব্রত মণ্ডলকে সময়টা দেওয়া হচ্ছে, পুলিশ বারবার নোটিশ দিচ্ছে একমাত্র একটাই কারণে, যাতে করে অনুব্রত মণ্ডল কিছুদিনের মধ্যে কোর্টে যায়, কোর্টে গিয়ে অ্যান্টিসিপেটরি বেল বা সারেন্ডার করে একটা বেল নিয়ে নেয়। বেশ, অর্থাৎ সুদীপ্তবাবু আপনার সঙ্গে থাকুন। আমি এই সুদীপ্তবাবু যা বললেন তার পরিপ্রেক্ষিতে আমি সরাসরি যাবো আরো একবার সুদীপ রাহা আপনার কাছে। সুদীপ, তাহলে কি পুলিশের দিক থেকে এই ছেড়ে রাখার, হ্যাঁ সুদীপ বলুন, প্লিজ বলুন, আপনি শুনতে পেয়েছেন আশা করি। বলছি কে বললেন একটু বলবেন? সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আইনজীবী, ও সিপিএম এর? আচ্ছা, ওনার পার্টির হোক, আপনি উত্তরটা দিন না। আরামবাগের অনিল বসু, বিমান বসু কি বলেছিলেন মনে আছে? ডেরোগেটরি ছিল না মহিলাদের জন্য? না, সেটা তো ইতিহাসে যাচ্ছি আমরা সুদীপবাবু, সেটা তো আমরা ইতিহাসে যাচ্ছি। কিন্তু সুদীপ্তবাবু যে আইনের ধারাগুলো বলেছেন এবং যেভাবে সেই ধারাগুলো অনুযায়ী একদিকে চাকরিহারা শিক্ষকদের পুলিশ একরকম আচরণ করছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে অন্যরকম, আপনি সেটার উত্তর দিন। আগে বংশগোপাল চৌধুরী আর তন্ময় ভট্টাচার্যের নামে দিতে বলুন। উনি আইনজীবী তো, ওনার পার্টির যারা যারা আছে ওনাদেরকে বলুন, উনি যদি আইনজীবী হয়েই আসে, আইনজীবী হিসেবে বলুন এই ধারাগুলো বংশগোপাল চৌধুরী আর আপনাদের তন্ময় ভট্টাচার্য, তারপর ডিওয়াইএফআই এর নেতা সায়ন্তন। আচ্ছা, আমি সুদীপকে একটা কথা মনে করে দিতে চাই, সরকারটা তৃণমূল সরকার, উনি তৃণমূলের মুখপাত্র, ওনার সরকারকে বলুন না এফআইআরটা করতে। এফআইআর কি ওনারা বলছেন ওনাদের সরকার থাকলে ওনাদের কোনো ক্ষমতা নেই, সবই অন্য কাউকে দিয়ে করাতে হবে? ওনার সরকার, ওনার দিদি হচ্ছে মুখ্যমন্ত্রী, ওনার দিদি পুলিশ মন্ত্রী, বলুন না এফআইআর করতে। এফআইআর করতে কে বাধা দিয়েছে? আচ্ছা, সুদীপের উত্তর দেব। সুদীপ আইন মেনে কাজ করুন না। সুদীপ, আপনার মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ মন্ত্রীকে আইন মেনে কাজ করতে বলুন। সুদীপের উত্তর দিন। এফআইআর করুন। সুদীপের উত্তর দিন। সুদীপ, আপনার উত্তর। সিপিএম এর মুশকিলটা হচ্ছে, সিপিএম 34 বছর এবং তৎপরবর্তী সময়ে বিগত এক দশকেও যে হারে মহিলাদের নির্যাতন, নিগ্রহ, খুন, ধর্ষণ, মলেস্টেশন করেছে, সিপিএম আর নিজেকে সিপিএম বলে পরিচয় দিয়ে টিভিতে বসতে পারছে না। সেটা অনেকাংশে ঠিক সুদীপ, আমি আপনার সঙ্গে সাংবাদিক হিসেবে একমত, সেটা অনেকাংশে ঠিক। কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন, জাস্ট প্রশ্ন হিসেবে রেখে যাচ্ছে সুদীপ, আপনি একটু ইনভেস্টিগেশন করে নেবেন আপনার মতো করে। আপনি রাজনীতি বিজ্ঞানের খুব মনোযোগী ছাত্র আমি জানি। সিঙ্গুরের বিডিও অফিসে রাত্রিবেলা আলো নিভিয়ে মুখ্যমন্ত্রীকে, মানে আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শারীরিকভাবে হেনস্থা করে ওই বিডিও অফিস থেকে বার করে দিয়েছিলেন যে পুলিশ আধিকারিক। তিনি এখন কোথায় আছেন, কি করেন, একটু প্লিজ খোঁজ নিয়ে নিন। আমি সেই ফাঁকে আমাদের দর্শকদের জন্য আর একটা খবর জানিয়ে রাখি। শুভজিৎ, দেখো, যদি রাজনৈতিক ডিগবাজির কোনো প্রতিযোগিতা হতো তাহলে সেই প্রতিযোগিতায় হুমায়ুন কবিরকে কেউ হারাতে পারতো না। প্রত্যেকবার গোল্ড মেডেল বা সোনার পদকটা হুমায়ুন কবিরের বাঁধা ছিল। পুলিশকে আক্রমণ করার ঠিক
24 ঘন্টার মধ্যে রাতারাতি 180 ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবির, বললেন কাল যা বলেছি সেই বক্তব্য প্রত্যাহার করছে। হুমায়ুন কবির এমনটা করেই থাকেন, তবে অন্যান্যবার সময় আরেকটু বেশি নেন, এবার একেবারে 24 ঘন্টার মধ্যে। এসপির সঙ্গে নাকি গঠনমূলক আলোচনা হয়েছে তার, হুমায়ুন কবিরের দাবি, এবং তার ভিত্তিতেই তিনি এই বক্তব্য প্রত্যাহার করেছেন বলে ভরতপুরের তৃণমূল বিধায়ক দাবি করেছেন। আমি তো বলছি তো যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি, একটাই কারণে আমাকে এসপি সাহেব বলেননি, কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে, খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে, এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন। ওনার নেতৃত্বেই আমাদের 2026-এ খুব ভালোভাবে সাধারণ মানুষ নিরপেক্ষতা অবলম্বন করে সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয়কার আদায় করব। গতকাল ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির, যে বক্তব্যের থেকে আজকে 180 ডিগ্রি ঘুরলেন, সেই বক্তব্যটা একবার শুনুন। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। শুভজিৎ, এই এসপি মানে যে এসপির সঙ্গে নাকি গঠনমূলক আলোচনা হয়েছে বলে হুমায়ুন কবির দাবি করছেন, সেই এসপি কিন্তু কয়েকদিন আগে আমাদের নিশ্চয়ই স্মরণে থাকবে, স্মরণ করিয়ে দিয়েছিলেন সবাইকে যে তিনি কোনো প্রাইস পোস্টিং এখানে আসেননি, তিনি এসছেন কাজ করতে, তাতে যদি কারোর গোসা হয় তাকে বদলি করে দিলে তিনি আবার চলে যাবেন, কিন্তু যতদিন আছেন কাজ করে যাবেন। হুমায়ুন কবির সম্ভবত সেই কথাটা ভুলে গিয়েছিলেন। একদমই তাই। এসপি এটাও বলেছিলেন অনির্বাণ সেদিনকে ওই মঞ্চে দাঁড়িয়ে যে আমি জানি আমি যে কথাগুলো বলবো এগুলো নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে চায়ের দোকানে বিভিন্ন জায়গায়, তবু আমি এটা বলবো। তারাগুলোকে সাহায্য করার হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবির এই যে ডিগবাজি, সেই ডিগবাজি কারণটাকে আমি একবার সুদীপ এবং জ্যোতির কাছে চটপট রিয়াকশন নিয়ে নেবো। সুদীপ, কি মনে হয় অনুব্রত মণ্ডলকে দেখে শিখছেন, বা অনুব্রত মণ্ডলের সঙ্গে আপনারা যা করলেন দল হিসেবে রাজনৈতিকভাবে আপনারা যে ব্যবস্থা নিলেন, তাতে কি শিখছেন অন্য নেতারা মনে হচ্ছে? স্কুলে ছোটবেলায় যখন আমরা পড়া না করে যেতাম, পাশের বন্ধুকে যেমন পড়া না করার অপরাধে তাকে কান ধরে বাইরে বার করে দিত, পরের দিন ভয়ে পড়াটা করে যেতাম যাতে আমাকে বার করে না দেয়। দলীয় অনুশাসন দলের নেতাদেরকে লাইনে আনছে, ভালো লাগছে দেখে যে আমি সেই রাজনৈতিক দল করি যে দলের দলীয় অনুশাসনের মধ্যে নেতারা টপ টু বটম যারা আছেন তারা সবাই দলীয় অনুশাসনের আওতায় আছেন। বেশ, আমি এবার জ্যোতির কাছে যাই। জ্যোতি, এইরকম একটু অনুশাসন আপনাদের দল থেকে দেখতে পাওয়া গেলে আপনাদের দলেরও তো অনেক নেতার মুখে কুলুপ পড়তো, বা অ্যাটলিস্ট তারা ডিগবাজি খেতেন হুমায়ুনের মতো। না, আমি বলছি যে অনির্বাণ দা, এই দুটো কিন্তু আলাদা এন্টাইটি নয়, মানে পুলিশ বা তৃণমূল দুটো আলাদা এন্টাইটি নয়। আপনি দেখলেন না মুর্শিদাবাদে যখন মানে হিন্দুরা পলায়ন করতে, হিন্দুদেরকে যখন পলায়ন করতে বাধ্য করতে, না না, আমি নির্দিষ্টভাবে হুমায়ুন কবিরের গতকালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবং ডিগবাজি খাওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। দুজনেই কিন্তু দাঁড়িয়ে থেকে মুর্শিদাবাদের হিংসা নিয়ে প্রশ্ন করলে নিশ্চিতভাবে আপনি বলতে পারতেন, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম হুমায়ুন কবিরের বলা এবং ডিগবাজি খাওয়া এই 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে কি কি করেছে সেটা দেখে নেওয়া। মনে হয় না যে আপনাদের দলও যদি একটু এরকম অনুশাসন নির্ভর হতো, অন্তত নেতাদের মুখ দিয়ে খারাপ কথাগুলো আটকানো যেত? না, আমাদের শুনুন, আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে বিজেপি ইজ পার্টি উইথ দ্য ডিক্টেট। বিজেপি এখানে অ্যাকচুয়ালি মানে বিজেপি শাসন আসেনি, ওই জন্য কেউ বুঝতে পারছে না। বিষয়টা হচ্ছে যে আমরা পার্টির তরফ মুখে বেশি তরফ থেকে আমাদের কোনো রকম ভাবে এরকম বক্তব্য আমরা একটু আগে দেখাচ্ছিলাম অনির্বাণ, তন্ময় বলছিল লাইভে। আরো একটা খবর আমরা ব্রেক করব, সময়ের অপেক্ষা, ব্রেক করছি আমরা। আরো একটা বড় খবর, অনুব্রতকে বাঁচাতে ফের কি আসরে নেমে এসেছেন মলয়পীঠ। সিবিআই তদন্তে থাকা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধারে এই মলয়পীঠ, নিশ্চয়ই মনে আছে আপনাদের, মলয়পীঠের মেডিকেল কলেজ থেকে, ভালো করে শুনবেন, মলয়পীঠের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ থেকে অনুব্রতর বেড রেস্টের সার্টিফিকেট গেছে পুলিশের কাছে, বলছে সূত্র। যাবো তন্ময়ের কাছে। তন্ময়,
দেখো এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, আইনজীবীরা যে মেডিকেল সার্টিফিকেট অনুব্রত মণ্ডল হাজিরা দিতে পারবেন না, অসুস্থ, 5 দিন বেড রেস্ট প্রয়োজন, সেই সার্টিফিকেটটা কিন্তু যে প্যাডে রয়েছে, সূত্র মারফত আমাদের কাছে যে খবর, যে এসডিপি অফিসে যেটা জমা পড়েছে, আমার পেছনে সেই এসডিপি অফিস, সেখানে যেটা জমা পড়েছে সেই বিষয়ে সেখানেই লেখা রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অর্থাৎ সেই মলয়পীঠ যে স্বাধীন ট্রাস্টের চেয়ারম্যান বা স্বাধীন ট্রাস্টের বলা চলে সেই ট্রাস্টি বোর্ডের তিনি চেয়ারম্যান, যার অধীনে রয়েছে বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বেসরকারি মেডিকেল কলেজ, সেই মলয়পীঠ, যে মলয়পীঠের গাড়িতে প্রথম TV9 বাংলা ব্রেক করেছিল যেদিন কলকাতায় তিনি SSKM থেকে ভর্তি নেয়নি, ফিরে আসছিলেন সিবিআইয়ের হাজিরা দেওয়ার নির্দেশের পরেও, সেই গাড়ি ছিল মলয়পীঠের এই ট্রাস্টি বোর্ডের। আমরা তারপর আরেকটা খবর ব্রেক করেছিলাম, মনে করে দেখো শুভজিৎ, অনির্বাণ, সেটা হচ্ছে যেদিন তিহাড় জেলের উদ্দেশ্যে রওনা দেবেন সেদিন যখন আসানসোলের জেল থেকে বের করে অনুব্রতের গাড়ি গিয়ে শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে দাঁড়ায়, সেখানে যারা দেখা করতে এসেছিলেন তাদেরকেও মলয়পীঠ পাঠিয়েছিলেন, তারা কিছু চিরকুট, কিছু কাগজপত্র দিয়েছিলেন অনুব্রত মণ্ডলের হাতে, বসে একান্তে কথা বলেছিলেন। সেদিনও মলয়পীঠের নাম জড়িয়েছিল। আর আবার আজকে TV9 বাংলার আবার ব্রেক, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার সার্টিফিকেট অনুব্রত মণ্ডলের হাজিরা না দেওয়ার জন্য আইনজীবীরা জমা দিলেন। যদিও মলয়পীঠকে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন এত সব বিষয় খুঁটিনাটি তার পক্ষে জানা সম্ভব না, আমি একটা অস্বীকার করতে পারেননি, পরিষ্কার করে তিনি শুধু বলেছেন খোঁজ নিয়ে দেখব। তন্ময়, একটা বিষয় একটু পরিষ্কার করে নিতে যাবো তোমার কাছ থেকে। অনির্বাণ বলছি। তন্ময়, একদিকে এর আগে মেডিকেল সার্টিফিকেটে হিটলার চৌধুরী তার নাম আর তার রেজিস্ট্রেশন নাম্বারের গড়মিল নিয়ে আমরা একটা ব্রেক করলাম, তুমি ব্রেক করলে, তারপরে জানা যাচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকেই এই সার্টিফিকেট জোগাড় করে দেওয়া হয়, পাঠানো হয়। দুটো মিলে তাহলে কি দাঁড়াচ্ছে তন্ময়? দুটো মিলিয়ে কি দাঁড়াচ্ছে দেখো, দর্শকরা সেটা বুঝতে পারছেন। সই করছেন ডাক্তার H চৌধুরী। সেই H চৌধুরীর নামের পাশে এই সার্টিফিকেটের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি 87845 তার রেজিস্ট্রেশন নাম্বার। যদি এই রেজিস্ট্রেশন নাম্বার জমা পড়ে থাকে, আবারও বলছি সব যদি দিয়ে, যদি আমাদের সূত্র ঠিক হয়, যদি রেজিস্ট্রেশন নাম্বার জমা পড়ে থাকে, তাহলে সেই চিকিৎসকের রাজ্য মেডিকেল কাউন্সিলের যে সাইট, সেই সাইটগুলো আমরা দেখেছি, সেই ছবি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাবো, সেই ছবি আমাদের অফিসে আমরা পাঠিয়েও দিয়েছি। সেই সাইটে দেখা যাচ্ছে লেখা রয়েছে হিটলার চৌধুরী, বাড়ি বীরভূমের মল্লারপুরে, এবং তিনি পাশ করেছেন কুংমিং প্রদেশ, চীনের একটি মেডিকেল কলেজ থেকে। তারপর তিনি এখানে কাজে যোগ দিয়েছেন, রাজ্য মেডিকেল কাউন্সিলে তার রেজিস্ট্রেশন হয়েছে। তিনি এখন বর্তমানে রাজ্য সরকারের একজন বলা চলে চিকিৎসক, BMOH রামপুরহাট 1 নম্বর ব্লকের। এই পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে। এইটা জানার জন্য আমরা সরাসরি তাকেই ফোন করেছিলাম, তিনি কথা বলতে চাননি। তাকে প্রশ্ন করেছিলাম হোয়াটসঅ্যাপ মেসেজে, তিনি উত্তর দেননি। আমরা মেলাতে চাইছি এই চৌধুরী, এই রেজিস্ট্রেশন নাম্বার, যিনি ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ রামপুরহাট 1 নম্বরে, সেই হিটলার চৌধুরী একই ব্যক্তি কিনা। যদি একই ব্যক্তি হয়, তাহলে আবারও ঘটনার পুনরাবৃত্তি এই অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে, যে সরকারি অফিসার যিনি প্রাইভেট প্র্যাকটিস করতেই পারেন না, তিনি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের প্যাডে সই করলেন কি করে, এই প্রশ্ন আসবে। যদি তিনি এই ব্যক্তি না হন, তাহলে এই মেডিকেল সার্টিফিকেটে কে সই করেছেন, কে সেই H চৌধুরী, ডাক্তার H চৌধুরী। একটা কথা ঠিক তন্ময়, এই প্রাইভেট মেডিকেল কলেজের হাসপাতালের প্যাড যখন ব্যবহার করা হয়েছে, তাহলে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে গেলেই পুলিশ জানতে পারবে আসলে অনুব্রত মণ্ডলকে কে সার্টিফিকেট দিয়েছিলেন। অনির্বাণ, যদি আরেকবার বলো। তন্ময়, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে গেলেই পুলিশ তাহলে জানতে পারবে যে অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেটটা, মেডিকেল সার্টিফিকেটটা আসলে কে দিয়েছিলেন, যেহেতু প্যাডটা ওই কলেজের। দেখো, পুলিশ কিন্তু যেটুকু সম্ভব, আমরা যে খবরটা একটু আগে ব্রেক করেছি, তারপরে কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে আমাদের কাছে। এই লাস্ট 10 মিনিটে যেটুকু খবর এসেছে, পুলিশ কিন্তু আবার সার্টিফিকেটের বৈধতা নিয়ে হয়তো যাচাই করতে শুরু করেছে, অথবা করবে এখনই, এরকম একটা খবর আসছে সূত্র মারফত। আবার সেই সূত্র মারফত বলছি, জেলা প্রশাসন সূত্র মারফত। তাহলে এটা কি শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্যাড? 1, 2, যদি শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্যাড হয়, তাহলে কোন চিকিৎসক সই করলেন? এই চিকিৎসক কি ওই সরকারি চিকিৎসক? যদি তিনি হন তাহলে ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার মিলে যাচ্ছে। যদি তিনি না হন, তাহলে সই জাল করা হয়েছে। অর্থাৎ আবার চারিদিক দিয়ে একটা অস্বচ্ছতা, একটা জালি বৃত্তি বলা চলে,
তাহলে জাল সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে কিনা, যদি জাল সার্টিফিকেট জমা দেওয়া হয়ে থাকে তাহলে আইনজীবীরাও প্রশ্নের মুখে পড়বেন। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের আইনি লড়াই কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠছে, এটা স্পষ্ট করে বলা চলে। যদি এই সার্টিফিকেট শান্তিনিকেতন মেডিকেল কলেজে দেওয়া হয়, মানে সেই মলয়পীঠের মেডিকেল কলেজ, আবারও বলছি মলয়পীঠের মেডিকেল কলেজ, যে মলয়পীঠকে সিবিআই একাধিকবার ডেকে নিয়ে গিয়ে সমন করে জেরা করেছিল, কারণ তাদের অভিযোগ ছিল। আপাতত ধন্যবাদ তন্ময়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক, সরাসরি বীরভূম থেকে। অনুব্রত মণ্ডলের বেড রেস্টের যে মেডিকেল সার্টিফিকেট, তাকে ঘিরে একের পর এক রহস্য, যে রহস্যের সমাধান একমাত্র পুলিশই করতে পারে, তবে সেই রহস্যগুলো আপনাদের সামনে শুধু আমরা তুলে ধরলাম। শুভজিৎ, একদম। এবার একটু রাজনীতির খবরের দিকে নজর রাখি আমরা। আচ্ছা, 26-এর ভোট তো অনির্বাণ কয়েক মাস বাকি আছে, এক বছরও না, কয়েক মাস বাকি আছে, কিন্তু বিজেপির মুখটা কি, এই নিয়ে প্রশ্ন কিন্তু অনেকদিন ধরেই উঠছে। বিজেপির মুখ কি তাহলে শুভেন্দু অধিকারী? বাংলা এসে গতকাল শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। তিনি বলেন, বিধানসভায় দাঁড়ালেই শুভেন্দুকে দিদি ভয় পেয়ে যান। পাশে ছিলেন সুকান্ত মজুমদারও। बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। অর্থাৎ শুভেন্দু অধিকারী বিধানসভায় থাকা মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে একটা বড় চ্যালেঞ্জ, যেটা অমিত শাহ বলছেন সুকান্ত মজুমদারকে পাশে বসে। ফলে সেখান থেকেই এই জল্পনাটা বাড়ছে বা ছড়াচ্ছে যে তবে কি শুভেন্দু অধিকারীকে একরকম মুখ বলেই বলে দিয়ে গেলেন অমিত শাহ? বিজেপির পক্ষ থেকে কি শুভেন্দু অধিকারীকেই মুখ হিসেবে এগিয়ে দেওয়া হচ্ছে? 26-এ এমনিতে বিজেপির লক্ষ্য অবশ্যই বাংলা। সূত্রের খবর, বঙ্গ সফর বাড়বে, আরও বাড়বে অমিত শাহের। গতকাল দলীয় স্তরে সেই বার্তাই দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাঝে মধ্যেই তিনি বাংলায় আসবেন জানিয়েছেন দলের সহকর্মীদের, সতীর্থদের। আর তার ফাঁকে দিল্লি থেকেও বাংলার দলীয় সংগঠনের কাজে নজরদারি চালিয়ে যাবেন মোদীর সেনাপতি। সে কথাও 19 ঘন্টার বঙ্গ সফরে সুকান্ত শুভেন্দুদের জানিয়ে দিয়ে গিয়েছেন অমিত শাহ, এমনটাই খবর সূত্রের। যদি আপনাকে দিয়ে শুরু করি, আপনি হয়তো প্রকাশ্যে মুখ খুলবেন না, রেজিমেন্টের দল, কিন্তু এটা তো ঠিক এখনো পর্যন্ত আপনাদের এ রাজ্যে নতুন কোনো সভাপতি হলো না, কে সভাপতি 26-এ থাকবেন তা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, তার মধ্যে আলাদা করে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিচ্ছেন। না, গুরুত্ব বলতে কি, দেখুন এটা তো ফ্যাক্ট, উনি তো বাংলার মানুষের কথা বলেছেন এবং অমিত শাহর বক্তব্যের প্রত্যেকটা যদি আপনি অ্যানালিসিস করেন, মানে প্রত্যেকটা শব্দবন্ধ অ্যানালিসিস করেন, তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা কথাই বাংলার মানুষেরই বক্তব্য। উনি নতুন কিছু বলেননি, যেগুলো বাংলার মানুষের অভিযোগ, বাংলার মানুষের ক্ষোভ বিক্ষোভ, সেইগুলোকেই তুলে ধরেছেন। তৃণমূল কংগ্রেসকে বাকিগুলো ছাড়ুন, আপনি এই পার্টিকুলার একটা সেন্টেন্স দিয়ে বলুন না, এইটা কেন? এটা কি শুভেন্দু অধিকারীকে বাড়তি গুরুত্ব দেওয়া নয়? না, তো শুভেন্দু অধিকারী যে কাজগুলো করেছেন, তৃণমূলের চোরেদেরকে এক্সপোজ করেছেন, বাংলায় পলায়ন হচ্ছে হিন্দুদেরকে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, হাইকোর্টে গিয়ে তাদেরকে রক্ষা করেছেন। ওই দিন হাইকোর্টে না গেলে হয়তো হিন্দুদেরকে সেখান থেকে মানে পৃথিবীর বুক ছেড়ে হয়তো চলে যেতে হতো চন্দন দাস, হরগোবিন্দ দাসের মতো। তো শুভেন্দু অধিকারী যে অ্যাক্টিভিটিস গুলো তো নতুন কিছু নয়, উনি তো করে যাচ্ছেন 21-এর পর থেকে। যেদিন থেকে বিরোধী দলনেতা হয়েছেন সেদিন থেকে তো তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন। 21-এর আগে এই কাজগুলো কেউ করতেন না? না, বিরোধী দলে তো আমরা ছিলাম না। কি বলছেন? বিরোধী দলনেতা আমাদের ছিল না। বিরোধী দলনেতা আসার পরে মানে বিধানসভার ভিতরে এবং বাইরে প্রত্যেকটা ক্ষেত্রে তো আমরা মানে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়ক দল, এদিকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি পার্টি, আমরা একটা কালেকটিভ লিডারশিপের মাধ্যমে। বেশ, যদি আমাদের সঙ্গে থাকুন, আমি সুদীপের কাছে যাব। সুদীপ, শুভেন্দু অধিকারী তার উপস্থিতি বা রাজনৈতিকভাবে তার সক্রিয়তা কি তৃণমূলের জন্য এতটাই অস্বস্তি? দেখুন, আমি প্রথমেই বলি যে বিজেপি দিক দিগন্ত থেকে যেখানে যত চোরেদের হায়ার করে নিজেদের দলের নেতা বানিয়েছে, ওদিকে অজিত পাওয়ার হোক বা এদিকে শুভেন্দু অধিকারী, তো কে ওদের মুখ সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস বদার নয়। বাংলার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 1 দশকের বেশি সময় ধরে বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে চলেছেন, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হিসেবে আপনি এমন একজনের নাম করছেন যার রাজনৈতিক অস্তিত্বটাও মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নাম করছি না সুদীপ, যা বলে গেছেন অমিত শাহ, আমি তার পরিপ্রেক্ষিতে আপনাকে জিজ্ঞাসা করছি, আমার নিজস্ব কোনো নাম নেই। আমি জ্যোতি হাত তুলছিলেন সুদীপের কথা পরিপ্রেক্ষিতে, যদি আপনার যদি কিছু বলার থাকে। আপনার সুদীপ, আমি আসছি আপনার কাছে। জ্যোতি, আসলে অমিত শাহর এই কথা মমতা এক সেকেন্ড উনি হয়তো ভুলে গেছেন যে নন্দীগ্রামের মানুষ কিন্তু জবাব দিয়ে দিই।
নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিয়েছে যে নন্দীগ্রাম অ্যাকচুয়ালি মানে আন্দোলনের মাটি। নন্দীগ্রাম বুঝিয়ে দিয়েছে যে আগামী দিনে কোন দলকে দরকার। যদি সঙ্গে থাকুন সুদীপ আপনার উত্তর নেব। কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জিততে পারে না যে শুভেন্দু অধিকারী, সে নাকি বাংলা দখল করবে। সুতরাং কেন মমতা ব্যানার্জিকে পরাজিত করেছে নন্দীগ্রামের মানুষ, সেটা নিয়ে কিছু বলুন। এই লাস্ট 24-এর ইলেকশনও হেরে গেছে সেখানে। 7 বারের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মমতা ব্যানার্জি হচ্ছে শাহজাহান অনুব্রতদের মুখ, বাংলার মুখ নয়। লড়াই হবে এইসব। শাহজাহান অনুব্রতর মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের মুখ নয়। সুদীপ এবং যদি আমাদের সঙ্গে থাকুন শুভজিৎ, অমিত শাহ যাই বলে যান না কেন পাল্টা কটাক্ষ কিন্তু তৃণমূল শিবির থেকেও আসছে, তাই না? একদমই তাই। গতকাল তিনি এই কলকাতা দাঁড়িয়ে বলেছেন যে যদি রিগিং না করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জামানত বাজেয়াপ্ত হবে। পাল্টা দিয়েছেন, পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিগিং মাস্টার বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে। যদি বাংলাদেশ থেকে আসে চলে আসে তাহলে কার ফল্ট? বিএসএফ এর ফল্ট। তুমি বিএসএফ কে কাজ করাতে পারছো না কেন? দ্যাটস ইওর গ্রেট ফল্ট। বিএসএফ কেন কাজ করতে পারছে না? তা তোমাদের কিসের ইন্টারেস্ট আছে? তুমি বিএসএফ কে দিয়ে কাজ করাচ্ছ না? পাহেলগাঁয়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের দোষ তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অমিত শাহ কোন রকম আজকে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, ছেড়ে গেল নাকি? বাইরে থেকে কয়েকজন টেররিস্ট এলো, টেররিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেররিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল। আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন? ওদের বিএসএফ কোথায় ছিল? এত বিএসএফ এত সিআইএসএফ। পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে 15টা সিআইএসএফ, 15 বিএসএফ, ভোট হলে 1500 কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য ব্যস্ত থাকে। মোদী আর অমিত শাহ বলে জানবো? অপদার্থ দুটো লোক এসছে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ। সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ, গোপাল ঠাকুর একদম। মানে ভয়ঙ্কর আক্রমণ বলা যেতে পারে, ভয়ঙ্কর পাল্টা আক্রমণ। আমি বিজেপি মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন, জ্যোতির কাছ থেকেই উত্তর চাইবো। জ্যোতি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিশ্চয়ই শুনলেন না? উনি কোনটাকে ছোট ঘটনা বললেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস পৃথিবীর বুক ছেড়ে চলে গেল, পুলিশের উপস্থিতিতে তাকে কুপিয়ে হত্যা করা হলো, সেটা ছোট ঘটনা? আজকে চাকরিহারা শিক্ষক যোগ্য যারা রাস্তায় বসে রয়েছে, সেটা ছোট ঘটনা? শাহজাহান দিনের পর দিন সন্দেশখালীর বুকে মা বোনদের অত্যাচার করেছে, সেটা ছোট ঘটনা? কোনটা ছোট ঘটনা? একটা ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা আসেনি, ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছে, আশা কর্মীরা তাদের বেতন পাচ্ছে না, 2016 সালের পরে একটা এসএসসি পরীক্ষা হয়নি, এইগুলো ছোট ঘটনা? বাংলাটাকে ধুলিস্টাক করে আজকে বাংলার মান সম্মানকে নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। বুঝলাম, কিন্তু অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে পাল্টা আক্রমণ করছেন কল্যাণ বাবু, আমি তার কোনো উত্তর আপনি দেবেন? না, সেটা তো অমিত শাহজি নিজেই দিয়ে দিয়েছেন কালকে, যে আপনারা জমি দিন। আজকে হাইকোর্টে যেতে হচ্ছে জমি পাওয়ার জন্য, আপনি ভাবতে পারেন? হাইকোর্টে যেতে হচ্ছে অনির্বাণ দা, এবং এরা জমি দেবে না। কিসের সাথে জমি দেবে না বলুন তো আপনি? রেলের প্রজেক্ট আটকে রয়েছে, প্রায় কিছু বলতে যাচ্ছেন সুদীপের প্রতিক্রিয়া। সুদীপ বলছি পেহেলগাঁওতে তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয়নি। আরে পেহেলগাঁও বাংলায় আসুন, বাংলায় উত্তর না থাকলেন পেহেলগাঁও চলে যাচ্ছেন, তার দায় অমিত শাহ নেবেন? এটা তো সবচেয়ে বড় ঘটনা। কেন জমি দিচ্ছে না সেটা উত্তরটা দিন না। কেন জমি দিচ্ছেন না? জমি দিতে পারলেন কোথায়? নাকি ভোট ব্যাংক বাড়াবেন? কর্মরত বিজেপি পুলিশ অফিসার বাংলার জমি বনাম পেহেলগাঁওয়ের সন্ত্রাস নিয়ে কথা হচ্ছে। অমিত শাহ গতকাল বাংলার ভোট হিংসা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন। 26-এর ভোটে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি কর্মীদের খুনের বিচার হবেই, হুঙ্কার অমিত শাহ। पूरे देश में चुनावी हिंसा बंद हो गई, मगर बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26
सरकार बनने वाली। हमें सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को एक वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा देंगे। लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है। दिली हिम्मत हो तो हिंसा के बगैर, रैगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त करेगी। অনির্বাণ, অমিত শাহ গতকাল 40-45 মিনিটের বক্তব্যে অনেকগুলো কথা বলেছেন, যার মধ্যে একটা দিদির সময় শেষ, যেটা শোনাচ্ছিলাম আমরা। একদমই আজকে তার পাল্টা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। अमित शाह का समय अभी खत्म हो गया, वो जानते हैं वो अच्छे से। नरेंद्र मोदी अमित शाह का समय खत्म हो गया, वो जानते हैं। শুনুন, যে অমিত শাহ নরেন্দ্র মোদী সরকার দুটো স্ক্র্যাচের ওপরে চলে না, দুটো স্ক্র্যাচ দিয়ে চলে, নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাদেরকে এসব কথা বলা মানায় না। চোরের মায়ের বড় গালা, বড্ড সবচেয়ে বেশি রিগিং করেছে, গুন্ডা থেকে আরম্ভ করে, লুটেরা থেকে আরম্ভ করে, ধাপ্পাবাজ, খুনি, সব তোমার সঙ্গে আছে। ইলেকশন কমিশন তোমার সঙ্গে আছে, সিআইএসএফ, বিএসএফ সব তোমার সঙ্গে আছে। নেই শুধু কি বাংলার জনগণ তোমার সঙ্গে নেই, কাঁচকলা করে দেখিয়ে দেবে। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কারকে আপাতত পাত্তা দিতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র এই হুঙ্কার বা রাজনৈতিক ধমক চমকি নয়, আরও কিছু ছিল। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য ছিল সিএএ নিয়ে, এবং সেখানে তিনি বলেছেন যে সিএএ নিয়ে যদি আশ্বাসে ভরসা রাখতে পারছেন না মতুয়ারা, তাহলে সবার কাছে প্রয়োজনীয় যদি নথি না থাকে তাহলে নিঃশর্তভাবে ভারতের নাগরিকত্ব দিক কেন্দ্র, এমনটাই দাবি করেছেন মতুয়া সমাজ। আজকে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা তাদের প্রতিক্রিয়া চেয়েছিলাম। मेरे पास हमारे शांतनु जी आए थे 4 दिन पहले। उन्होंने कहा, अमित भाई, सारे हिंदू शरणार्थियों को मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है। मैंने शांतनु जी को कहा है, डरिए मत, जिसको नोटिस मिले सीए का एप्लीकेशन करा दे, मैं उनको नागरिकता देने का काम। ममता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है। मोदी जी ने सीए का कानून इसलिए लाया है कि हमारे शरणार्थी भाइयों को मताधिकार मिले, अधिकार मिले। और ऑपरेशन सिंदूर में हमारी बहन के पति को मौत के घाट उतार दिया, उसको 2 दिन में हमने नागरिकता देने का काम भी समाप्त। সমস্যা তো আমরা দেখতে পাচ্ছি না শুরু হয়েছে, কারণ সীমিত লোকের কাছে ডকুমেন্টস আছে। 70% 75% লোকের কাছে ডকুমেন্টস নেই, তাহলে তারা কি করবে? এটা যদি আমাদের কেন্দ্র সরকার বলে দেন তাহলে আমরা খুব উপকৃত হই, যারা মতো আছেন তারা খুব উপকৃত হবে। আমার চোখের সামনে কয়েকজন করেছে, তারা পাননি। একবার বলেছিলেন যে কোনো মন্দিরের বা কোনো সংস্থার থেকে কোনো ডকুমেন্টস নিয়ে যদি সিএ ব্যাপারে ফর্ম ফিল আপ করা হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে, কিন্তু হয়নি। ভারতবর্ষে ছেলে মেয়ে নিয়ে, বউ নিয়ে পালিয়ে আসবো না কাগজপত্র নিয়ে আসবো, সেই কাগজপত্র না নিয়ে আসার দরুন আজকে আমাদের ভারতবর্ষে ভোটার লিস্ট থেকে নাম কেটে যাচ্ছে এবং সিএর এখতিয়ারে আমরা আসতে পারছি না। এর জন্য অনেক হুমকি দেখা যাচ্ছে। মতুয়াদের কথা বললো যে তোমাদের কোনো কিছু লাগবে না, তোমাদের হয়ে যাবে। আমরা এটুকুনি জানতে পারি বাংলাদেশ থেকে যেটা আমরা অ্যাপ্লাই করতে হচ্ছে, একটা কাগজ লাগছে। এখানে মনে হয় না সবার কাছে সেই কাগজটা আছে। যারা দীর্ঘদিন ধরে এসছে, এটা ভুল বার্তা হচ্ছে। আমরা চাই নিঃশর্তভাবে নাগরিকত্ব হোক। আমি আরও একবার চলে যাব, আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন তাদের কাছে। প্রথমে চলে যাব জ্যোতি চ্যাটার্জি, বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে তৃণমূলের সুদীপ রাহাও রয়েছেন। জ্যোতি, সিএ এখনো পর্যন্ত যতটা আশ্বাস ততটা বাস্তব কি? যদি তা না হয়ে থাকে তাহলে কালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আশ্বাস দিয়ে গেলেন
শুধু সেই আশ্বাসেই কি 26-এর ভোটের চিড়ে ভিজবে? না দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে সিএ তে প্রচুর লোক, মানে প্রচুর ব্যক্তি, আপনি দুদিন আগে দেখেছেন বিতান অধিকারীর স্ত্রী, তিনি কিন্তু নাগরিকত্ব পেয়েছেন। তো তৃণমূল কংগ্রেস এটা বিরোধিতা বারবার করে গেছে, এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে হিন্দুদের শত্রু। এরা চায় না হিন্দুরা নাগরিকত্ব, বাঙালি হিন্দু নাগরিকত্ব পাক। তার কারণ একটা হিস্ট্রিক্যাল ইনজাস্টিস তাদের সাথে হয়েছে। তৃণমূল কংগ্রেস সোকল বাঙালি বাঙালি করে চিৎকার করে, কিন্তু বাঙালি হিন্দু শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি ভাবতে পারেন বারাসাত সহ বিভিন্ন এলাকাতে হিন্দু ভোটারদেরকে আইডেন্টিফাই করে এরা নাম কেটে দিচ্ছে। এই জন্যই তো সিএ আনা হয়েছিল। বেশ, যদি আমার সঙ্গে থাকুন আমি সুদীপের কাছ থেকে প্রতিক্রিয়া নেব। সুদীপ, গুরুতর অভিযোগ হিন্দু ভোটারদের চিহ্নিত করে নাম কেটে দেওয়া হচ্ছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীও বলছিলেন, এখন জ্যোতিও বলছেন আপনাদের বিরুদ্ধে। দেখুন, সিএ হচ্ছে একটা টোপ যেটার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চায়। তো সিএ কে সাথে রেখে ওরা সাম্প্রদায়িক বলবে, এটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার যে চশমা পড়ার প্রয়োজন নেই। আপনার যদি ভোটার কার্ড থাকে, আপনার যদি আধার কার্ড থাকে, তাহলে নতুন পরিচয়পত্রের দরকার নেই। আর যে সরকার 2014 সালের পর ক্ষমতায় আসবার পরে লাইনে দাঁড় করিয়েছিল আধার কার্ডের জন্য, তারপরে এই আধার কার্ডের সঙ্গে ব্যাংকের কাগজ লিঙ্ক করতে হয়েছে, গ্যাসের কাগজ লিঙ্ক করতে হয়েছে, নিজের পরিচয়পত্র লিঙ্ক করতে হয়েছে, তাহলে আধার কার্ডের প্রয়োজনীয়তা কেন? তাহলে সেদিন কেন লাইনে দাঁড় করিয়েছিল? সুতরাং এই সিএ একটা টোপ, নির্বাচন এলে অমিত শাহর সাথে সাথে সিএও আসে। বেশ, সুদীপ আমার সঙ্গে থাকুন। জ্যোতি, যে কথাটা সুদীপ বলছেন বা তৃণমূল কংগ্রেস বলছে যে পরিচয়পত্র চেয়েছে কে, পরিচয়পত্র এত ঝামেলা, যে কথাটা বলছিলেন আমরা যে মতুয়াদের কাছে আজকে পৌঁছেছিলাম, তারা যে তখন দেশ ছেড়ে, মানে তাদের ওই দেশ ছেড়ে অর্থাৎ বাংলাদেশ ছেড়ে তারা ভারতে পালিয়ে আসবেন না কাগজপত্র আগে নিয়ে আসবেন? আগে দেশ ছেড়ে পালানোর সময় নিজের পরিবারকে সঙ্গে নেবেন না কাগজপত্র সঙ্গে নেবেন? অনেকেই ডকুমেন্টস নিয়ে আসেননি এবং তার জন্য এখন ভুগতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা তো ডকুমেন্টস চাইনি, ভোটার লিস্টে নাম আছে মানে ভোটার, আধার কার্ড আছে মানে ভারতের নাগরিক, অতএব নতুন করে এই নাগরিকত্বের লোভ দেখানো আসলে তাদেরকে নাগরিকত্বের বিপদে ফেলা। জ্যোতি, অনির্বাণ, আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ করছি। বারাসাত ডিএম অফিস থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। হিন্দু নাম 21 জনের, পাড়াটার নাম হচ্ছে আপনার বারাসাতের কলোনি পাড়া। এই বারাসাতের কলোনি পাড়াতে 21 জনের নাম হিন্দু নাম। তারা ডিএম অফিস থেকে, মানে যে ইআরও থাকে, ইলেকট্রাল রোল অফিসার, তিনি বলেছেন যে আপনারা ওই 71 সালের আগে জমি মানে কাগজপত্র দেখান। এখানে তৃণমূল কংগ্রেস বলছে বারবার করে যে না কোনো কিছু লাগবে না, মুক্ত। আবার বিতান অধিকারীর ওয়াইফের বেলায় গিয়ে ওনাদের প্রবলেম হচ্ছে। এই যে দ্বিচারিত গুলো, এই দ্বিচারিত যাদেরকে এটা বলা হয়েছে, যদি আমার দুটো প্রশ্ন, যদি দুটো প্রশ্ন, যাদেরকে এটা বলা হয়েছে তাদের কি দেশের ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই আছে? দুটোই আছে। তারা ভোটার লিস্টে। বেশ, সঙ্গে থাকুন সুদীপ। এই যে ভোটার এবং আধার থাকলে কোনো সমস্যা হবে না বলছিলেন আপনারা, একটু আগে আপনি বললেন, তা মিলছে না বারাসাতের ঘটনা যদি সত্যি হয়, যেটা জ্যোতি বলছেন? সুদীপ, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি অনির্বাণ দা, সেটা নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছি। যে বিজেপি দলটাই চলছে শুধু মিথ্যা ফেক প্রপাগান্ডা করে, যাদের দলের অমিত মালভিয়াকে একটা টুইট করলে সেই টুইটটা 30 মিনিটের মধ্যে ডিলিট করতে হয় শুধু ফেক তথ্য বলে, সেই দলের প্রশ্নের উত্তর দেব? ওরা যা বলছে কথা সত্যতা কোথায়? প্রমাণ করুক। তারপরে পাঠিয়ে দিচ্ছি তো। আরে আপনি যদি চান আপনাকে পাঠিয়ে দিচ্ছি, অনির্বাণ থেকে আমি পাঠিয়ে দিচ্ছি নোটিফিকেশনটা। আপনি জানেন না যেটা বলতে করুন, কেন বিভ্রান্ত করছেন? আমি শেষবারের মতো, আমার সময় একদম সংক্ষেপ, শেষবারের মতো জ্যোতিকে এবং সুদীপের কাছে যাবো। দুজনের কাছে দুটো প্রশ্ন আমার আছে, ছোট ছোট। যদি আপনার কাছে আমার প্রশ্ন, সিএ সত্যিই কতটা প্রপাগান্ডা আর কতটা আপনাদের শরণার্থী প্রেম? না, নিশ্চিতভাবে প্রপাগান্ডা হলে তো এই বিতান অধিকারীর স্ত্রী পেত না। ঘটনা হচ্ছে আমরা চেয়েছি যে হিস্ট্রিক্যাল ইনজাস্টিস যাদের সাথে হয়েছে, আজকে ইউনুস যাদেরকে তাড়িয়ে দিচ্ছে, এদেরকে যদি আমরা ভারতবর্ষ যদি আশ্রয় না দেয় তো কোথায় যাবে বলুন তো? বেশ, সুদীপ, তারা তো চেয়েছে ভারতবর্ষের ভিতরে থাকতে। সুদীপ, এই শরণার্থীদের হিন্দু পরিচয়টা কি আপনাদের সমস্যার কারণ, তাই আপনারা সিএ এর বিরোধী? সুদীপ, বাংলার মানুষ সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করত, বিশ্বাস করে, ভবিষ্যতেও করবে। সুতরাং বাংলায় কালীঘাটের স্কাইওয়াক থেকে দক্ষিণেশ্বর স্কাইওয়াক মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আবার ফুরফুরা থেকে মাজার শরীফ সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, সুদীপ এবং জ্যোতি দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলা সফর, সেই সফরে তার বিজেপির জন্য বেঁধে দিয়ে যাওয়ার টার্গেট এবং অবশ্যই আরও একবার মতুয়াদের নাগরিকত্বের বিষয়টি সামনে আনা নিয়ে। শুভজিৎ, নজর থাকবে আমাদের এই খবরের দিকে ধারাবাহিকভাবে, বিশেষ করে মতুয়াগড়ের দিকে। একেবারে MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH